এটা একদম কাপড় ছেড়ে দাও। এই যে আমি রেকর্ড করছি এটা কেউ জানবেও না। নুসরাতকে পুড়িয়ে মারার আগেই তাকে মানসিকভাবে হত্যা করে অধ্যক্ষ সিরাজ। দাবি পরিবার ও সহপাঠীদের নির্যাতনে শামিল হয় ওসি মোয়াজ্জেম ও রুহুল আমিনও। প্রিন্সিপালের রুমে আমাদেরকে সাক্ষী নেওয়ার জন্য যখন ডাকছে তখন রুহুল আমিন বলতেছে যে ও এটা তো নাটক আগেরটাই। যদি প্রিন্সিপাল SM সিরাজউদ্দৌলাকে সাপোর্ট যদি না করতো বোনকে আজকে এভাবে ফান দিতে হতো না। হত্যার প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে আজও মানববন্ধন। আসলে কি আমাদের জন্য কোনো নিরাপত্তা আছে, আর থাকলেও সেটা কিভাবে দেওয়া হচ্ছে? সবাই যাতে একটা মূল্যবোধ থাকে। দ্রুততম সময়ের মধ্যে হত্যা মামলার চার্জশিট সর্বোচ্চ দ্রুত দেওয়ার চেষ্টা করব। এই মামলায় যদি কারো সম্পৃক্ততা থাকে তাকে সেইটুক শাস্তি ভোগ করতে হবে। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময়ের সঙ্গে আছি আমি মিজানুর রহমান কবির এবং আমি সাজিদ রাজু। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। সচেতনতা না থাকার কারণেই বারবার ঘটছে বড় দুর্ঘটনা। জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কাউন্সিলের সভায় প্রধানমন্ত্রী বললেন, সতর্ক থাকলেই সম্ভব দুর্যোগ মোকাবেলা। রাজধানীর মালিবাগ কাঁচা বাজারের আগুনে ব্যাপক ক্ষয়ক্ষতি, সহায় সম্বল হারিয়ে দিশেহারা ব্যবসায়ীরা, যাত্রাবাড়িতে পুড়ে গেছে গোডাউন। জ্বালানির উচ্চমূল্য সহ নানা সমস্যায় জর্জরিত দেশীয় বিমান সংস্থাগুলো। আন্তর্জাতিক রুটের ৭৫% ব্যবসা বিদেশি এয়ারলাইন্সের দখলে। খাতের বিকাশে সহায়তা দাবি। শেষ মুহূর্তে আমের পরিচর্যায় ব্যস্ত নওগাঁর বরেন্দ্র এলাকার বাগান মালিকরা। গতবারের চেয়ে দ্বিগুণ ফলনের আশা, দরদাম শুরু করেছেন ব্যবসায়ীরা। এবং ভারতে লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোটে পশ্চিমবঙ্গের ৩ আসনে সহিংসতা। আহত বেশ কয়েকজন। তৃণমূলের বিরুদ্ধে ভোট ডাকাতির অভিযোগ। ফেনীর সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার ছাত্রী নুসরাত জাহান রাফিকে পুড়িয়ে হত্যার আগেই তাকে মানসিকভাবে মেরে ফেলা হয়েছিল। শুধু তাই নয়, গত ২৭শে মার্চ মাদ্রাসার অধ্যক্ষ সিরাজের বিরুদ্ধে যৌন নিপীড়নের বিচার চাইতে গিয়ে মানসিক নির্যাতনের শিকার হয় নুসরাতের পরিবার ও সহপাঠীরা। সংশ্লিষ্টরা বলছেন, সে সময়ের থানার সাবেক ওসি মোয়াজ্জেম হোসেন শুধু নুসরাতই নয়, তার ২ বান্ধবীরও ভিডিও বক্তব্য ধারণে বাধ্য করেন। পরিবারের দাবি, পুলিশ দোষীদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নিলে নুসরাতের এমন বেদনাদায়ক বিদায় হতো না। জুলহাস তালুকদারের ক্যামেরায় রিপোর্ট বখতিয়ার মুন্নার। গত ২৭ মার্চ সকালে নুসরাত ক্লাসে বসে সহপাঠীদের সাথে গল্প করছিল। এই সময় মাদ্রাসার পিয়ন নুরুল আমিন এসে অধ্যক্ষ ডাকছে বলে নুসরাতকে জানায়। নুসরাত তার ২ বান্ধবীকে নিয়ে অধ্যক্ষের কক্ষে যায়। অধ্যক্ষ সিরাজ বান্ধবীদের কক্ষের বাইরে বের করে দেয়। বন্ধ কক্ষে আটকানোর ১০ মিনিট পর কাঁদতে কাঁদতে বের হয়ে বাড়ি চলে যায় নুসরাত। বিষয়টি তার মা জানার পর স্থানীয় কাউন্সিলর ইয়াসিন ও ছেলে রায়হানকে নিয়ে অধ্যক্ষের কক্ষে যান। এই সময় অধ্যক্ষ সিরাজ তাকে গালমন্দ করে নুসরাতের চরিত্র নিয়ে প্রশ্ন তোলেন। বাদ অনুবাদের এক পর্যায়ে অধ্যক্ষ মাদ্রাসা পরিচালনা কমিটির সহসভাপতি রুহুল আমিনকে ফোন করলে তিনি পুলিশ নিয়ে আসেন। পরিবার ও সহপাঠীদের দাবি, অধ্যক্ষ রুহুল আমিন তাদেরকেও মানসিকভাবে নির্যাতন করেছে। আমরা তো জানি ওনার স্বভাব চরিত্র আগ থেকে অনেক আগ থেকেই খারাপ। তো আমরা ওর সাথে গেছিলাম, ও অফিসের ভিতরে গেছে, প্রায় 10 মিনিটের মতো ছিল। 10 মিনিট পরে ও মানে খুব কান্না করে বেরিয়ে গেছে। প্রিন্সিপালের রুমে আমাদেরকে সাক্ষী নেওয়ার জন্য যখন ডাকছে তখন আমরা গেছি। তখন রুহুল আমিন বলতেছে যে ও এটা তো নাটক আগেরটাই, ঠিক তো এটি সবকিছু সাজানো। তখন রুহুল আমিন বলতেছে যে থানায় নিয়ে যাওয়ার কি দরকার, আমরা এখানে তো এটা বসে শেষ করতে পারি। মাদ্রাসার প্রিন্সিপাল SM সিরাজউদ্দৌলা যখন এভাবে আমার আম্মুর সাথে ছোট ভাইয়ের সাথে যেসব গালিগালাজগুলো করছিল, তখন মাদ্রাসার গভর্নিং বোর্ডের সহসভাপতি উপস্থিত ছিলেন। উনি থাকা অবস্থায় কিভাবে এই ধরনের বিহেভ করতে পারে? এদিকে নুসরাতের ছোট ভাইয়ের দাবি, ব্যবস্থাপনা কমিটি বিচারে দ্রুত পদক্ষেপ নিলে তার বোনের এমন মর্মান্তিক মৃত্যু হতো না। তাৎক্ষণিক যদি মাদ্রাসার গভর্নিং বোর্ডের সহসভাপতি রুহুল আমিন ভাই যদি প্রিন্সিপাল SM সিরাজউদ্দৌলাকে সাপোর্ট যদি না করতো, তাহলে আমরা আমার বোনকে আজকে নিষ্পাপ বোনকে আজকে
এভাবে ফান দিতে হতো না। ওই দিন দুপুরে নুসরাত, তার মা ও 2 সহপাঠীকে থানা ডেকে নিয়ে যান সাবেক ওসি মোয়াজ্জেম হোসেন। কাপড় ছাড়ো, মুখে তো একদম কাপড় ছেড়ে দাও। এই সময় নুসরাত ও তার 2 সহপাঠী অস্বীকৃতি জানালেও নেকাব খুলে তাদের ভিডিওতে বক্তব্য ধারণে বাধ্য করেন ওসি। এই যে আমি রেকর্ড করছি এটা কেউ জানবেও না, এটা আমার কাছেই থাকবে। থানায় যাওয়ার পর নুসরাত ওখানে ভিডিও করতে কানাকাটি করে বলছে সবগুলো, আরেকজনের ভিডিও করছে। ওসি সাহেব ওকেও মুখ খোলার জন্য বলছে, তখন ও মুখ খুলছে, মুখ খুলে সবটা বলছে। আমাকে ডাকার পর যে বলতেছে যে আমি মুখ খোলো, আমি বলতেছি যে না আঙ্কেল এটা এখানে মুখ খোলা যায়, আমি মুখ খুলবো না। ওই দিনের নুসরাতের মায়ের দায়ের করা মামলায় অধ্যক্ষ সিরাজকে গ্রেফতার করা হয় আর 6 এপ্রিল নুসরাতের শরীরে কেরোসিন তেল ঢেলে আগুন ধরিয়ে দেয়া হয়। দীর্ঘ 5 দিন বাঁচার জন্য লড়াই করে 10 মার্চ ঢাকা মেডিকেল কলেজে মারা যায় প্রতিবাদের প্রতীক নুসরাত। বক্তের মুন্না, সময় সংবাদ, ফেনী। নুসরাত হত্যাকাণ্ডে সোনাগাজী উপজেলা আওয়ামী লীগ সভাপতি রুহুল আমিনের সংশ্লিষ্টতার বিষয়ে তদন্ত চলছে। তার বিরুদ্ধে হত্যায় জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে অবশ্যই আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন পিআইবি মহাপরিচালক বনোজ কুমার মজুমদার। দ্রুত এবং যৌক্তিক সময়ের মধ্যে মামলার চার্জশিট দেওয়ার চেষ্টা চলছে বলেও জানান তিনি। এদিকে নুসরাত হত্যা মামলার আসামি সহপাঠী শামীমকে 5 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। হত্যায় জড়িতদের শাস্তি দাবিতে বিভিন্ন স্থানে মানববন্ধন ও বিক্ষোভ অব্যাহত আছে। খান মোহাম্মদ রুমেলের রিপোর্ট। ফেনীর সোনাগাজীর মাদ্রাসা শিক্ষার্থী নুসরাত রাফি হত্যার পর থেকে বারবারই সামনে এসেছে সোনাগাজী উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং মাদ্রাসার পরিচালনা পর্ষদের সহসভাপতি রুহুল আমিনের নাম। নুসরাতের শরীরে আগুন দেওয়ার ঘটনাকে আত্মহত্যা বলে প্রচার করতে স্থানীয় সাংবাদিকদের প্রলোভন দেখানো, নুসরাতের পক্ষে মানববন্ধন করতে চাইলে তাতে বাধা দেয়া সহ নানা অভিযোগ তার বিরুদ্ধে। পিবিআই সূত্র বলছে, এখন পর্যন্ত 164 ধারায় জবানবন্দি দেয়া একাধিক আসামির বক্তব্যে রুহুল আমিনের সংশ্লিষ্টতার বিষয়টি উঠে এসেছে। পিবিআই প্রধান বলছেন, সব তথ্য বিশ্লেষণ করে তার সংশ্লিষ্টতা পাওয়া গেলে অবশ্যই আইনের আওতায় আনা হবে। এখন পর্যন্ত তার নাম যেটুকু পেয়েছি সেটুকে আমরা এখন পর্যন্ত আমরা অ্যানালাইসিস করতেছি। যদি তার সম্পৃক্ততা আমাদের কাছে সেরকম থাকে আমরা অবশ্যই তাকে এই মামলায় আমরা চালান দেব। এই মামলায় যে 6 সন্দেহভাজনের বিদেশ গমনে নিষেধাজ্ঞা চেয়ে চিঠি দেওয়া হয়েছিল তার মধ্যে 3 জন গ্রেফতার হয়েছে। এছাড়া ইফতেখার রানা, মহিউদ্দিন শাকিল সহ আরও একজনকে গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানান তিনি। তো আমরা যে পয়েন্টে টার্গেট করছি সেটি সফল হয়েছে। প্রথম দিকে তারা ধরার পর মুখ খোলে নেয়, ফলে আমরা টরির হয়ে গেছিলাম। পরে আমাদের সারা দেশ থেকে জিজ্ঞাসাবাদের টিম নিয়ে এসে যখন জিজ্ঞাসাবাদে ব্রেকডাউন করে তখন আমরা বিষয়টি মোটামুটি এদিকে বুধবার পুরান ঢাকা থেকে গ্রেফতার শামীমকে আদালতে হাজির করে 5 দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে শরীফ নামে আরও এক আসামি। এই প্রেক্ষাপটে দ্রুত চার্জশিট দেওয়ার চেষ্টা চলছে বলে জানান তিনি। চার্জশিট দিলেই যে বিচার কার্য শুরু হবে সেটি না, আদালত যদি ডকেটটিতে সন্তুষ্ট হয় তাহলেই তারা ডকেটটি অ্যাকসেপ্ট করবেন, নাহলে আবার ফার্দার ইনভেস্টিগেশনের জন্য পাঠায় দিতে। চার্জশিটটি যাতে আবার ফার্দার ইনভেস্টিগেশনের জন্য না আসে, তাহলে আবার যেন দ্রুত করতে গিয়ে আবার যেন কালক্ষেপে না হয়। সুতরাং আমরা সর্বোচ্চ দ্রুত দেওয়ার চেষ্টা করব। আমরা দ্রুত সময়টাকে বলছি একটা যৌক্তিক সময়। অনাচারের বিরুদ্ধে জাগ্রত হোক শুভবোধ, বিচারের আওতায় নিয়ে আসা হোক ধর্ষক ও হত্যাকারীদের। হাতে হাত রেখে কণ্ঠে কণ্ঠ মিলিয়ে নুসরাত হত্যার বিচার দাবি করেন রাজধানীর নালন্দা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা। ধানমন্ডির ছায়ানট সংস্কৃতি ভবনের সামনে আয়োজিত মানববন্ধনে শিক্ষার্থীদের পাশাপাশি অংশ নেন শিক্ষক ও অভিভাবকরাও। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ঢাকা। নুসরাত হত্যার ঘটনায় গ্রেফতার হাফেজ আব্দুল কাদেরকে ফেনী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নেওয়া হয়েছে। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার আতিয়ার সজল। সরাসরি চলে যাচ্ছে তার কাছে। সজল। হ্যাঁ কবির, আপনি যেমনটা বলছিলেন, আজ ফেনীর আদালতে কিছুক্ষণ আগে এই মামলার যে নুসরাত জাহান রাফিকে পুড়িয়ে হত্যা মামলার অন্যতম আসামি এই নাম্বার যে তার ভাই নোমান বাদী হয়ে মামলা করেছিল 8 জনের বিরুদ্ধে, সেই এজাহার নামীয় 7 নম্বর আসামি হাফেজ আব্দুল কাদেরকে আদালতে 164 ধারায় জবানবন্দি দেওয়ার জন্য আনা হয়েছে। পিবিআইয়ের যে কর্মকর্তা তিনি কিছুক্ষণ আগেই তাকে নিয়ে কোর্টে হাজির হয়েছেন এই আদালতে। আমরা এই মামলার এই হাফেজ আব্দুল কাদেরকে কোর্টে সোপর্দের মধ্য দিয়ে এই এজাহার নামীয় 8 জন আসামির সকলেই আইনের আওতায় আসলো এবং এই নিয়ে এই মামলায় এখন পর্যন্ত প্রায় 18 জন
কে গ্রেপ্তার করেছে পুলিশ এবং পিবিআই এবং কার্যকরী কর্মকর্তারা। এবং আপনি জানেন আজকে যদি এই হাফেজ আব্দুল কাদেরের 164 জারায় জবানবন্দি গৃহীত হয়, এই নিয়ে হবে 4 জনের এই মামলার স্বীকারোক্তিমূলক জবানবন্দি। এর আগেও ফেনীর আদালতে অন্যতম আসামি নুরুদ্দিন এবং সাদাত হোসেন শামীম একই দিনে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছিলেন। গতকালকেও এই আদালতে এক আসামি আব্দুর রহিম শরীফ নামে আব্দুর রহিম নামে একজন সে আদালতে স্বীকারোক্তি দিয়েছিলেন। আবার এই আদালতে কিছুক্ষণ সকালবেলা একজন আসামি ছিলেন যে শামীম নামে মোহাম্মদ শামীম, সে তার 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছে, 7 দিনের রিমান্ড চেয়েছিল। সব মিলে এই মামলার এখন পর্যন্ত 18 জন প্রধান যে আসামি রয়েছে, অধ্যক্ষ সিরাজউদ্দৌলা সহ 18 জন আসামি এর আওতায় এনেছেন। আমরা বাদীপক্ষের আসামি যে ওই অ্যাডভোকেট ছিলেন, যে আইনজীবী মোহাম্মদ শাহজাহান সাজু, তার সাথে কথা বলেছিলাম কিছুক্ষণ আগে। তিনি জানিয়েছেন যে আজকে যাকে তোলা হয়েছে হাফেজ আব্দুল কাদের, আগে ইতিপূর্বে যে 3 জন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন এই ঘটনার সাথে সম্পৃক্ততার কথা স্বীকার করে তারা সকলেই এই হাফেজ আব্দুল কাদের কথা বলেছে। এবং এই নুসরাত জাহান রাফিকে হত্যা করার বা তাকে গায়ে আগুন লাগানোর ব্যাপারে যতগুলো পরিকল্পনা হয়েছিল তার সাথে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে এই হাফেজ আব্দুল কাদের জড়িত ছিল বলে বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট শাহজাহান সাজু আমাদেরকে নিশ্চিত করেছেন। এবং আরও জানতে পারবেন কিছুক্ষণ মধ্যে যেখানকার যে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শরাফুদ্দিন আহমেদের আদালতে তার স্বীকারোক্তি রেকর্ড চলছে। আমরা তার স্বীকারোক্তি শেষে কি বলেছেন তার কিছু আংশিক জানার চেষ্টা করব এবং পরবর্তীতে জানানোর চেষ্টা করব। এই ছিল এখানকার মতো সর্বশেষ খবর। নুসরাত হত্যার ঘটনায় গ্রেফতার হাফেজ আব্দুল কাদেরকে ফেনী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নেওয়া হয়েছে। সেখান থেকে জানাচ্ছিলেন রিপোর্টার আতিয়ার সজল। দুর্যোগ দুর্ঘটনায় মানুষের সচেতনতা জরুরি উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সচেতনতা না থাকার কারণেই বারবার অগ্নিকাণ্ডের মতো বড় দুর্ঘটনা ঘটছে। সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কাউন্সিলের সভায় কথা বলেন শেখ হাসিনা। এ সময় দুর্যোগের ঝুঁকি প্রশমন করে ক্ষয়ক্ষতি কমানো এবং মোকাবিলায় নির্দেশনা প্রচারের তাগিদ দেন সরকার প্রধান। প্রাকৃতিক দুর্যোগ, বন্যা, জলোচ্ছ্বাস আর ঘূর্ণিঝড়ের পাশাপাশি সভ্যতার বিকাশজনিত দুর্ঘটনা, দুর্বিপাক কতটা ভয়াবহ আর করুণ হতে পারে বনানী এবং চুড়িহাট্টার অগ্নিকাণ্ডে তা দেখেছে দেশের মানুষ। বারবার ঘটা এমন দুর্ঘটনায় প্রাণ যাচ্ছে মানুষের, প্রশ্নের মুখে জীবনের নিরাপত্তা। এমন বাস্তবতায় বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত হয় জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কাউন্সিলের সভা। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে এতে অংশ নেন সংশ্লিষ্ট 41টি সংস্থা ও বিভাগের নীতি নির্ধারকরা। সভার শুরুতেই দুর্যোগের ঝুঁকি মোকাবেলায় প্রধানমন্ত্রী দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন। তিনি বলেন, সচেতনতার ঘাটতি ছিল বলেই সম্প্রতি বড় বড় দুর্ঘটনায় প্রাণহানির শিকার হয়েছে মানুষ। পুরনো ঢাকায় যে ঘটনাগুলি ঘটলো, একটা ছিল এর আগে নিমতলী, আবার কিছুদিন আগে সেখানে নানা ধরনের কেমিক্যাল রাখার কারণে দুর্ঘটনা ঘটলো। বহুতল ভবনে আগুন লাগলো। সেখানে যে জিনিসটা লক্ষণীয় ছিল যে সেখানে যারা কর্মরত ছিলেন তাদের মাঝে কোনো সচেতনতা ছিল না। সেখানে যে ফায়ার এক্সিট আছে সেটা সম্পর্কে তারা জানে না। দুর্ঘটনাগুলি যাতে না ঘটে তার জন্য কি কি ব্যবস্থা নেওয়া দরকার সেটাও আমাদেরকে চিন্তা করতে হবে, পরিকল্পনা করতে হবে। আসন্ন বর্ষা মৌসুমে যাতে বন্যায় ক্ষয়ক্ষতি নিয়ন্ত্রণে রাখা যায় সে ব্যাপারে প্রস্তুতি নেয়ার নির্দেশ দিয়ে শেখ হাসিনা বলেন, দুর্যোগের ঝুঁকি প্রশমনে মানুষকে সচেতন করে তোলার পরিকল্পনা জরুরি। সামনে কিন্তু আরেকটা সময় আসছে, বন্যার সময়। ক্ষতির পরিমাণটা কত কম হতে পারে সেটাই আমাদের ভেবে দেখতে হবে, সেভাবে ব্যবস্থা নিতে হবে। খুব ছোট আকারে কিছু দিক নির্দেশনা, এই নির্দেশনাগুলি ব্যাপকভাবে প্রচার করা দরকার। বহুতল ভবন নির্মাণে সংশ্লিষ্টদের আরও সতর্কতা অবলম্বনের আহ্বান জানান সরকার প্রধান। তিনি বলেন, সম্প্রতি ঘটে যাওয়া দুর্যোগ দুর্ঘটনা দক্ষতার সাথে সামাল দিয়েছে সরকার। 16 কোটি মানুষের যেখানে বসবাস, আমি জানি না কোনো পশ্চিমা দেশে যদি এরকম জনসংখ্যা হয় তারা সেটা সামাল দিতে পারবে কিনা আমার সন্দেহ আছে, পারবে না। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। গতরাতে রাজধানীতে কয়েক ঘন্টার ব্যবধানে দুটি স্থানে আগুন লাগে। ভোরের দিকে মালিবাগ কাঁচা বাজারে আগুনে পুড়ে গেছে বাজারের প্রায় সব দোকান। এতে দিশেহারা হয়ে পড়েছেন ব্যবসায়ীরা। এর আগে যাত্রাবাড়ির উত্তর কুতুবখালীতে একটি ভবনের নিচতলায় আগুনে পুড়ে যায় গোডাউনে থাকা অধিকাংশ মালামাল। প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার ভোর 5টার পরে মালিবাগ কাঁচা বাজারে আগুনে পুড়ে যায় প্রায় 50টি দোকান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 13টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।
এ সময় বাজারের ভেতরে থাকা প্রায় 25 জন ব্যবসায়ীকে অক্ষত অবস্থায় উদ্ধার করে ফায়ার সার্ভিসের কর্মীরা। এখানে আমরা 100% সফলতা লাভ করছি, যেহেতু আমরা ওই পাকা ভবনটাতে আগুন ছড়াতে দিই নাই। আমরা 6:35 সময় আগুনটাকে নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে। আসন্ন পবিত্র রমজান উপলক্ষে বিভিন্ন ভোগ্যপণ্য কিনেছিলেন দোকানিরা। এখন মালামাল পুড়ে যাওয়ায় অসহায় হয়ে পড়েছেন তারা। লাখ লাখ টাকার মাল বাকি দিয়ে দিলে সব শেষ হয়ে গেল। আমার আমার গুড়ান মোড়াউন শেষ হয়ে গেল। সামনে রোজা, এই রোজার উসিলায় প্রতি দোকানে আপনার প্রায় 30 লাখ 40 লাখ টাকার একটা প্রতি দোকানে মালামাল উঠেছে মুদির দোকানে। এদিকে বুধবার রাত 11:30টার দিকে যাত্রাবাড়ির উত্তর কুতুবখালীর কাজলা এলাকায় 7তলা ভবনের নিচতলায় টেলিভিশনের গোডাউনে আগুন লাগে। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়লে ফায়ার সার্ভিসে খবর দেন স্থানীয়রা। এর মধ্যেই ভবনের 6 এবং 7 তলায় থাকা মাদ্রাসার শিক্ষার্থীরা সহ ভবনের অন্যান্য বাসিন্দারা নিরাপদে বেরিয়ে আসেন। পরে ফায়ার সার্ভিসের 9টি ইউনিটের চেষ্টায় 1.5 ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। আমি বাইরে দেখলাম যে নিচে কোথাও আগুন নাই, পরে দারোয়ানরে ডাকলাম, দেখি কি ওই গোডাউন থেকে ধোয়া বাড়িতেছে। ফায়ার সার্ভিস আসছে কোনো পানি ছাড়া, তারপরে এখন আসছে আপনার ম্যানহোল থেকে, এই নালার রাস্তার ধারে যে নালা ছিল ওই নালা থেকে এখন করা হয়েছে। আবাসিক এলাকার মধ্যে গোডাউন থাকার বিষয়ে খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। এখানে একটা বড় বিল্ডিং, এখানে 16টা ফ্যামিলি সেখানে বাস করে এবং কিছু মাদ্রাসার ছেলেরা এখানে হাফিজে পড়ে, প্লাস নিচে একটা টিভির কারখানা ছিল বলে আমরা তাৎক্ষণিকভাবে জানতে পেরেছি। আবাসিক এলাকায় কেন উনি টিভির কারখানা স্থাপন করেছেন এটা এখন আমরা নিশ্চিত হতে পারিনি, এটা অবশ্যই আইন বহির্ভূত কাজ। এখন পর্যন্ত দুটি ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। রোহিঙ্গা প্রত্যাবাসনে রাখাইনে কোনো পরিবেশ সৃষ্টি হয়নি জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ.কে আব্দুল মোমেন বলেছেন, আগামী 3রা মে নাইপিদোতে এ বিষয়ে দুই দেশের জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের পরবর্তী সভা হবে। প্রধানমন্ত্রীর আসন্ন ব্রুনাই সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী বলেন, এই সফরে রোহিঙ্গা বিষয়ে ব্রুনাই সহ আসিয়ানের দেশগুলোর সমর্থন চাওয়া হবে। কিছুদিন আগে আশ্বাস দিয়েছেন যে তারা যাদের শনাক্ত করেছেন তাদের দেশের লোক তাদের নেওয়া শুরু করবেন, কিন্তু আনফর্চুনেটলি এখনো শুরু হয়নি এবং শুরু করার পরিবেশও সেই রকম তৈরি হয়নি। যেহেতু ব্রুনাই একটা আসিয়ান সদস্যভুক্ত দেশ, আমরা আসিয়ানের কাছে একটা প্রস্তাবও দিয়েছি যে তোমরা ওখানে একটা সেফ জোন যে কোনো নামেই করো, তোমরা মনিটর করো। ব্রুনাই অত্যন্ত ধনী দেশ, আমরা আশা করছি প্রায় 60টি এমইউ আমরা সই করব, 6টা পুরোপুরি ঠিক হয়ে গেছে। নাশকতা মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ 8 নেতার জামিনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আবেদন নিষ্পত্তি করেছেন আপিল বিভাগ। সকালে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে আপিল বিভাগের 7 সদস্যের বেঞ্চে এই শুনানি হয়। এর ফলে বিএনপি নেতাদের জামিন বহাল থাকবে কি না তা জানা যাবে আপিল বিভাগের লিখিত আদেশ প্রকাশের পর। একই সঙ্গে পুলিশ রিপোর্ট দাখিল পর্যন্ত আগাম জামিন দেওয়ার সুযোগ আছে কিনা সেই বিষয়টিও সুরাহা হবে। গত বছরের 30 সেপ্টেম্বর রাজধানীর হাতিরঝিল থানায় বিএনপির শীর্ষ নেতাদের বিরুদ্ধে মামলাটি করে পুলিশ, যাকে গায়েবী মামলা হিসেবে দাবি করে আসছে দলটি। এরপর গত বছরের 3রা অক্টোবর পুলিশ রিপোর্ট দাখিলের আগ পর্যন্ত বিএনপি নেতাদের আগাম জামিন দেন হাইকোর্ট। এই জামিনের বিরুদ্ধেই আপিল করে রাষ্ট্রপক্ষ। আইনের শাসন প্রতিষ্ঠার জন্য বিএনপিকে লড়াই করে যেতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বগুড়ায় সদর উপজেলার নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি একথা বলেন। এর আগে ধর্মপুর এলাকায় নিহত দলীয় নেতা মাহবুব আলম শাহিনের বাড়িতে যান তিনি। এ সময় নিহতের স্ত্রী ও সন্তানকে সান্ত্বনা দেন মির্জা ফখরুল। পরে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে মাহবুব আলম শাহিনের কবর জিয়ারত করেন তিনি। গত 14 এপ্রিল রাতে উপশহর এলাকায় দুর্বৃত্তদের হাতে খুন হন বগুড়া সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব আলম শাহিন। বাংলাদেশে এখন কোন আইনের শাসন নেই, বাংলাদেশে এখন জীবনের কোনো মূল্য নেই। হত্যা, ধর্ষণ, পুড়িয়ে মারা সবকিছু চলছে অবলীলায়, কারণ কোথাও কোনো জবাবদিহিতা নাই, কাউকে কোথাও কোনো অ্যাকাউন্টেবিলিটি নাই, কোনো বিচার নেই। জনগণকে আজকে এই রুখে দাঁড়াতে হবে সমস্ত হত্যাকাণ্ড, অন্যায়, সমস্ত অবিচারের বিরুদ্ধে এবং অত্যন্ত ঐক্যবদ্ধভাবে এই অন্যায় প্রতিবাদ করতে হবে। আকাশপথে যাত্রীর সংখ্যা বাড়লেও সেভাবে এগোয়নি দেশের এভিয়েশন খাত।
অতিরিক্ত অ্যারোনটিক্যাল চার্জ ও সারচার্জ, জ্বালানি তেলের উচ্চ মূল্য এবং যন্ত্রাংশ আমদানিতে জটিলতা সহ নানা প্রতিকূলতায় দাঁড়াতে পারছে না দেশি বিমান সংস্থাগুলো। এতে আন্তর্জাতিক রুটের ৭৫% ব্যবসা এখনও বিদেশি এয়ারলাইন্সের দখলেই। সম্ভাবনাময় এ খাতের বিকাশে নীতি সহায়তা চান খাত সংশ্লিষ্টরা। বিস্তারিত জানাচ্ছেন হাজেরা শিউলি। একসময় আকাশপথে অভ্যন্তরীণ রুটে যাত্রীদের একমাত্র ভরসা ছিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ১৯৯৭ সালে অ্যারো বেঙ্গলের হাত ধরে দেশে যাত্রা শুরু হয় বেসরকারি বিমান সংস্থার। এরপর গেল ২ দশকে একে একে 10টি এয়ারলাইন্স ব্যবসায় নামলেও টিকে আছে মাত্র 3টি। সংশ্লিষ্টরা বলছেন, অনভিজ্ঞতা ও সঠিক পরিকল্পনার অভাবই বহর গুটিয়ে নেওয়ার বড় কারণ। ঘাটতি ছিল সরকারি নীতি সহায়তারও। বর্তমানে বিমানবন্দর ব্যবহারে অতিরিক্ত চার্জ ও সারচার্জের সঙ্গে জ্বালানির উচ্চ মূল্য অপারেশনে থাকা এয়ারলাইন্সগুলোর জন্য মরার ওপর খাড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে। ইনফ্রাস্ট্রাকচার, অবকাঠামো আর কিছু পলিসিস, এই দু জায়গাতেই আমরা এখনো অনেকখানি পিছিয়ে আছি। আমি যে দামে তেল কিনছি, ইফ দ্যাট ইজ 10% হায়ার দেন মাই কম্পিটিটার্স, তেলের খরচ আমাদের ফরেন ক্যারিয়ার থেকে বেশি হয়, আমার পক্ষে তো এফেক্টিভলি কম্পিট করাটা খুব ডিফিকাল্ট হয়ে পড়ে। যখন আমি ঢাকা চিটাগং চালাবো তখন আমার এটা আসে 1200 টাকা। সেই এয়ারক্রাফটটাই যখন আমি কলকাতা থেকে আবার যদি ঢাকা আসি তখন আমার এটা ল্যান্ডিং পার্কিং চার্জেস হয়ে যায় $5000 উপরে। আমি তো আমার হোম বেসে আসছি, তো সেখানে আমার ল্যান্ডিং পার্কিং চার্জেস তো বিদেশি এয়ারক্রাফটের সঙ্গে ধরা উচিত না। এদিকে এতদিনেও বিমানবন্দর কর্তৃপক্ষ হ্যাঙ্গার সুবিধা দিতে না পারায় উড়োজাহাজ রক্ষণাবেক্ষণ ব্যয় বাড়ছে বেসরকারি এয়ারলাইন্সের। জটিলতা কাটেনি খুচরা যন্ত্রাংশ আমদানিতেও, যে কারণে ব্যাহত হচ্ছে বহর রুট সম্প্রসারণ। হ্যাঙ্গার ছাড়া তার মেনটেন্যান্সটা কিভাবে হবে? হ্যাঙ্গার ছাড়া তার এয়ারক্রাফটটি রাখবে কোথায়? এগুলো যত্রতত্রভাবে যদি হয় তাহলে তো এটা খুবই রিস্কি হয়ে যাবে। তো এটা তার গ্রোথের জন্য অনেক বেশি প্রয়োজন এবং মেনটেন্যান্স যে খরচটা এটা অত্যন্তভাবে দ্রুত বেড়ে যাচ্ছে, ট্রিপল হয়ে যাচ্ছে। উপযুক্ত সেবা পেতে দেশীয় এয়ারলাইন্সগুলোকে সিভিল এভিয়েশনের বকেয়া পাওনা পরিশোধের আহ্বান বিমান সচিবের। এখানে অ্যারোনটিক্যাল চার্জ যেটা আছে সেটা দেশি বিদেশি সবার জন্যই সমান, কাউকে তো পৃথকভাবে কোনো ফেভার করার সুযোগ নেই। আর প্রত্যেকটা দেশি এয়ারলাইন্সের কাছে আমরা প্রচুর অর্থ সিভিল এভিয়েশন পাবে, তারাও বিভিন্নভাবে এই টাকাটা দিতে কালক্ষেপণ করছে। প্রতিযোগিতায় টিকে থাকতে জ্বালানি ও বিমানবন্দরের বিভিন্ন চার্জের ক্ষেত্রে দেশীয় এয়ারলাইন্সগুলোর জন্য পৃথক নীতিমালা চান খাত সংশ্লিষ্টরা। হাজেরা শিউলি, সময় সংবাদ, ঢাকা। চলমান উচ্ছেদ অভিযানের 30তম দিনে টঙ্গীর তুরাগ তীরে অভিযান চালাচ্ছে বিআইডব্লিউটিএ। এই মুহূর্তে টঙ্গীর তুরাগ তীরে আছেন রিপোর্টার মাহমুদ রাকিব। সরাসরি যাচ্ছি তার কাছে। রাকিব। হ্যাঁ রাজু, আপনি জানেন যে সকালে শুরু হয়েছে 30তম কার্যদিবসের উচ্ছেদ অভিযান, যেটি বিএডব্লিউটি শুরু করেছে গত 29শে জানুয়ারি। তবে সেই উচ্ছেদ অভিযানটি কিন্তু আজকে তুরাগের টঙ্গীতে এসে যখন বড় বড় দুটি মালিক পক্ষর যে ভবন তার সামনে এসে থেমে গিয়েছে। আমি যদি একটু আপনাকে দেখাই, ঠিক আমার এই সামনের যে এই ভবনটি, এটি হলো আনন্দ গ্রুপের যিনি চেয়ারম্যান আব্দুল্লাহ হিল বাড়ি, তার এই ভবনটি একটি বিলাসবহুল ভবন। এই বাড়ির উপরে একটি হেলিপ্যাড রয়েছে। আপনি স্পষ্টভাবে দেখতে পাচ্ছেন, যদি আপনি আপনার যে চোখ তা দিয়ে দেখেন, এটি দেখবার জন্য কোনো মানচিত্র বা কোনো ম্যাপ দরকার নেই। এটি একদম নদীর জায়গা, নদীর মধ্যে করা হয়েছে, খুব স্পষ্টভাবে দেখা যাচ্ছে এই ভবনটি। এবং এই বলা হয় এই ভবনে বিশ্বের এমন কোনো সুযোগ সুবিধা নেই থাকবার জন্য যা এই ভবনের মধ্যে করা হয়নি। সব ধরনের সুযোগ সুবিধা এখানে বিলাসিতা করা হয়েছে, কিন্তু সেই ভবনটি করা হচ্ছে একদম তুরাগ নদ দখল করে। ঠিক পাশেই কামারপাড়া যে ব্রিজ, যে সেতুটি দিয়ে মূলত ঢাকা থেকে টঙ্গীর যে স্টেশন রোড বা ইস্তিমা মাঠ সেদিকে যাওয়া হয়, তার ঠিক দোরগোড়ায় এই ভবনটি করা হয়েছে। তো সেই ভবনটি কেন উচ্ছেদ করা হয়নি আমরা জানতে চেয়েছিলাম বিএডব্লিউটিএ এবং যিনি নির্বাহী ম্যাজিস্ট্রেট তার সঙ্গে। তারা আমাদেরকে বলেছেন যে এই ভবনটি যাতে ভাঙা না হয় সেক্ষেত্রে উচ্চ আদালত থেকে এই ভবনের মালিক আব্দুল্লাহ হেল বাড়ি তিনি একটি স্থগিতাদেশ নিয়ে এসছেন। তো এই কারণে এই ভবনটি কিন্তু উচ্ছেদ করা হয়নি, যদিও এর পাশে অন্যান্য স্থাপনা অনেক উচ্ছেদ করা হয়েছে। ঠিক একইভাবে আমি আপনাকে আরেকটি দেখাবো। ঠিক এই ভবনের পাশেই এই যে বিশাল একটি আপনি কারখানা দেখছেন, এটি হলো বাংলাদেশের শীর্ষ ব্যবসায়িক প্রতিষ্ঠান হামিম গ্রুপ। সেই হামিম গ্রুপের এটি একটি স্পিনিং মিল এবং এখানে তারা তাদের যে অনেক পণ্য রয়েছে, এখানে বিভিন্ন ধরনের পণ্য এই কারখানায় তারা করে থাকেন। এটিও কিন্তু স্পষ্টত এই তুরাগ নদী দখল করে করা হয়েছে। এবং শুধু দখলই করেননি এই হামিম গ্রুপ এবং এই আনন্দ গ্রুপ, তারা এই ভবনগুলো করবার ক্ষেত্রে কিন্তু আপনি দেখছেন একদম পাকা যে স্লোপ করা হয়েছে, নদীকে যেটি মূলত সরকারিভাবে করা হয়, তারাই জায়গাগুলো দখল করে সেগুলো কিন্তু স্লোপ করেছেন।
তো আপনি দেখছেন সেই স্থাপনাগুলো কিন্তু ভাঙা হয়নি। এখানে হামিম গ্রুপের ক্ষেত্রেও বিএডব্লিউটি একই কথা বলেছেন যে তারাও উচ্চ আদালত থেকে একটি স্থগিতাদেশ নিয়ে এসছে যাতে এই স্থাপনাগুলো ভাঙা না হয়। যেখানে বিএডব্লিউটি গত 2.5 মাস ধরে বলে আসছে যে নদীর জায়গা শুধু নয়, নদীর সীমানার পরে 150 ফুটের মধ্যেও যদি কোনো পাকা স্থাপনা থাকে সেগুলো উচ্ছেদ করার কথা কিন্তু তারা বারবার বলে আসছিল। নির্বাহী ম্যাজিস্ট্রেট বলে আসছিলেন, বিএডব্লিউটি এর যিনি যুগ্ম পরিচালক কে আরিফউদ্দিন তিনিও কিন্তু এই কথাগুলো বারবার বলে আসছিলেন সাধারণ মানুষের সামনে যে নদীর সীমানার 150 ফুটের মধ্যেও যদি কোনো স্থাপনা থাকে সেগুলো উচ্ছেদ করা হবে। তবে সেই যে তাদের যে আইন বা তাদের যে কথাগুলো কিন্তু এখানে এসে পালন করা হলো না, তারা উচ্চ আদালতের দোহাই দিয়ে এই স্থাপনাগুলো উচ্ছেদ করলেন না। তবে দেখা যাক পরবর্তীতে তারা এই আদালতের বিষয়ে তারা নিজস্ব আইনজীবী নিয়োগ করে নতুন কোনো তারা আদেশ নিয়ে আসতে পারেন কিনা। এছাড়া সকাল থেকে বেশ কিছু স্থাপনা কিন্তু উচ্ছেদ করা হয়েছে। তো মোটামুটি আমার কাছে তুরাগ পারে যে উচ্ছেদ অভিযান চলছে তার এই ছিল সবশেষ খবর। রাজু, তুরাগ তীরে বিআরডব্লিউটি যে অভিযান পরিচালনা করছে সেই অভিযানের সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী মাহমুদ রাকিব। সাভারের আমিনবাজার এলাকায় অভিযান চালিয়ে 6 দিন আগে অপহৃত রাইহান নামের এক যুবককে উদ্ধার করেছে র্যাব। এ সময় অপহরণ চক্রের 5 সদস্যকে গ্রেপ্তার করা হয়। দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান র্যাব 4-এর সিইও চৌধুরী মঞ্জুরুল কবির। এ সময় তিনি আরও জানান, ফেসবুকের মাধ্যমে নারীকে দিয়ে প্রেমের ফাঁদ পেতে গত 12 এপ্রিল কলাবাগান এলাকায় একটি প্রাইভেট কারে উঠিয়ে মোহাম্মদ রাইহান নামের ওই ব্যক্তিকে অপহরণ করে এ চক্র। এরপর অপহরণকারী চক্রের সদস্যরা আমিনবাজারে একটি বাড়িতে আটকে রেখে নির্যাতন করে তাকে। একই সঙ্গে তার পরিবারের কাছে 10 লাখ টাকা মুক্তিপণ দাবি করে। এই ঘটনায় র্যাব 4-এর একটি দল গত রাতে অভিযান চালিয়ে মুক্তিপণের নগদ 1 লাখ টাকা ও একটি গাড়ি উদ্ধার সহ অপহরণকারীর 5 জনকে আটক করে। ফেসবুকের মাধ্যমে নারীর পরিচয় হওয়ার পর তারা সাক্ষাৎ করতে আসে। করতে আসার পরে একটা গাড়িতে ওঠে। গাড়িতে ওঠার পর ওই গাড়িটার মধ্যে তাকে আটকিয়ে বেঁধে নিয়ে যাওয়া হয় অজ্ঞাত স্থানে। সেই অজ্ঞাত স্থান থেকে আমরা বিভিন্ন কৌশল অবলম্বন করে আমরা তাকে 17 তারিখ সন্ধ্যার সময় আমিনবাজার থেকে উদ্ধার করি এবং 5 জনকে গ্রেপ্তার করি। দিনাজপুরে বাসের ধাক্কায় একই পরিবারের 3 জন সহ সারা দেশে আলাদা সড়ক দুর্ঘটনায় 8 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত 8 জন। সকালে দিনাজপুর সদর উপজেলার কাউগা থেকে 7 জন যাত্রী নিয়ে একটি ইজি বাইক শহরের দিকে যাচ্ছিল। পথে চুনিয়াপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী একটি বাসের সঙ্গে ইজি বাইকের সংঘর্ষ হয়। এতে দুর্ঘটনাস্থলেই শিশু আইভি, তার বাবা ও চাচার মৃত্যু হয়। তাৎক্ষণিকভাবে আহত 4 জনকে উদ্ধার করে এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে পুলিশ। পঞ্চগড়ের বাইপাস মোড়ে ওভারটেকিংয়ের সময় একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয় বিআরটিসির যাত্রীবাহী বাস। এতে গুরুতর আহত হন বেসরকারি কাজী ফিটস মিলের ইঞ্জিনিয়ার আবু সাইদ। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এছাড়া ঢাকা সিলেট মহাসড়কে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে প্রাইভেট কারের ধাক্কায় মোটরসাইকেলের 2 আরোহী সহ বিভিন্ন স্থানের সড়ক দুর্ঘটনায় আরও 2 জন নিহত হয়েছেন। পবিত্র রমজান মাস সামনে রেখে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে রাজধানীর মিরপুর এলাকায় বিশেষ অভিযান চালিয়েছে বিএসটিআই। প্রথমে ফলের বাজারে শুরু হয় অভিযান। রাজধানীর মিরপুরে সকাল 11টায় শুরু হয় এই অভিযান। এ সময় বিএসটিআই এর সদস্যরা বিভিন্ন দোকান থেকে নানা ধরনের ফলের নমুনা সংগ্রহ করে ভ্রাম্যমাণ পরীক্ষাগারে পরীক্ষা করেন। পরে দোকান মালিকদের উপস্থিতিতেই জানিয়ে দেয়া হয় ফল। প্রথম দিনের অভিযানে ক্ষতিকারক কিছু পাওয়া যায়নি বলে জানিয়েছে বিএসটিআই। এই অভিযান রমজান মাস জুড়ে চলবে বলেও জানানো হয়। শেষ মুহূর্তের পরিচর্যায় ব্যস্ত নওগাঁর বরেন্দ্র এলাকার বাগান মালিকরা। বাগানে থোকা থোকা আম দেখে ইতোমধ্যে দরদাম হাঁকছেন ব্যাপারীরা। এবার এই এলাকায় বেশ আগেভাগেই আসে আমের মুকুল। কয়েক দফায় বৃষ্টি আমের জন্য সহায়ক ছিল, তাই ভালো ফলনের স্বপ্ন দেখছেন বাগান মালিকরা। নওগাঁ প্রতিনিধি এম আর রকের রিপোর্টে বিস্তারিত।
নওগাঁর বরেন্দ্র এলাকার সাপাহার পোরশা নিয়ামতপুরের আমবাগানগুলোতে এখন চলছে শেষ মুহূর্তের পরিচর্যা। এবার এখানকার আমবাগানগুলোতে বেশ আগে ভাগেই মুকুল আসে। কয়েক দফা বৃষ্টিপাত আমের জন্য বেশ সহায়ক হওয়ায় থোকা থোকা বাড়ন্ত আমগুলো শোভা ছড়াতে শুরু করেছে। এসব আমে ছত্রাক ও ঝরে পড়া রোধে বিভিন্ন বালাইনাশক প্রয়োগ করছেন বাগান মালিকরা। ইতিমধ্যে দেশের বিভিন্ন স্থান থেকে ব্যাপারীরা এসে এসব বাগানে দরদাম হাঁকছেন। আর বাগান মালিকরা বলছেন গেল বছরের চেয়ে এবার বেশি আম হবে এমন ধারণা রেখে চলছে বাগান কেনাবেচা। পোকাপাকড় যেন না আসে তার জন্য চিকন আমরা বাগান পরিষ্কার রাখছি। আমার আশিনা আছে, খিরসা আছে, ফজলি আছে, গুঠি আছে। 22 বিঘার বাগানে আমি 10 থেকে 15 লক্ষ টাকা আমি আশা করছি এই বছরে। সুন্দর পুষ্টিযুক্ত আম যদি আমরা খেলাতে পারি এবার অন্যান্য বছরের তুলনায় এবার আমরা আমের দাম বেশি পাবো, ন্যায্য মূল্য পাবো। শেষ মুহূর্তে কোনো দুর্যোগ না হলে গতবারের চেয়ে দ্বিগুণ আম পাওয়ার আশা বাগান মালিকদের। দাগ লাগবে না, ছিদ্রকারী পোকা আসবে না, ওই কারেন্ট পোকাও তো ধরবে না। এবার দ্বিগুণ আম হয়েছে। আমরা আশা করছি যে এবার 6 থেকে 7 লক্ষ টাকা আশা করছি। এই অবস্থায় আমের ভালো ফলন নিশ্চিত করতে বাগান মালিকদের নানা পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। এখন পর্যন্ত আবহাওয়া ভালো থাকায় আশা করা যাচ্ছে বাম্পার ফলন হবে। উপজেলা কৃষি অফিস সহ উপজেলা প্রশাসন নিরাপদ আম এবং ক্ষতিকর রাসায়নিক ছাড়া কিভাবে নিরাপদ আম সারা দেশব্যাপী পৌঁছে দেওয়া যায় সেই ব্যাপারে নিরলস পরিশ্রম করে যাচ্ছে। জেলায় 15,500 হেক্টর জমির বাগান থেকে 2.5 লাখ মেট্রিক টন আমের ফলন আশা করছে কৃষি বিভাগ। এমআর রকি, সময় সংবাদ, নওগাঁ। আরএফএল এর রেইনবো পেইন্টস জাদুই জানে। রেইনবো পেইন্টস ছড়াও জীবনের রং। রাজধানীর বর্জ্য আলাদাভাবে সংগ্রহ করে না সিটি কর্পোরেশন। এ কারণে লাভজনক বর্জ্য ব্যবস্থাপনা করা দুরূহ হয়ে পড়েছে। কর্তৃপক্ষ বলছে মানুষ যেন বর্জ্য আলাদা আলাদা রাখে সেজন্য বছরব্যাপী সচেতনতামূলক কর্মসূচি নেওয়া হয়েছে। নীল, সবুজ বা লাল বিন, কোনোটিতে পচনশীল বর্জ্য, কোনোটিতে রূপান্তরযোগ্য বর্জ্য, আবার কোনোটিতে ধাতব ও বর্জ্য রাখে বর্জ্য ব্যবস্থাপনায় জড়িত দেশগুলো। এ উপায়ে বর্জ্যকে চূড়ান্ত প্রক্রিয়ায় নেওয়া লাভজনক ও সহজতর। কিন্তু রাজধানীর বাস্তবতা এর উল্টো। সব বর্জ্য রাখা হয় একসাথে। সাধারণ মানুষ যেমন জানেন না, তেমনি আলাদা করে বর্জ্য সংরক্ষণে সিটি কর্পোরেশনের কোনো উদ্যোগ নেই। তরকারি কোটার ময়লা, ডিব্বা, পলিথিন, আবার অন্যান্য যত ময়লা আছে সমস্ত কিছু আমরা ঝুড়িতেই রাখি। আমি রান্নাঘরের যে কাটিকুটি তরকারি কাটিকুটির ময়লা ওটা আলাদা ঝুড়িতেই রাখি। আবার বাচ্চার যে কাগজপত্র ময়লা ওটা ওর রুমে আলাদাই থাকে। কিন্তু যখন ময়লাটা নিয়ে যায়, ময়লার ঝুড়িটা নিয়ে যায়, তখন তো সব একসঙ্গেই নিয়ে যায়। যারা ময়লা নিয়ে যাবে তাদের জন্য প্রথমত এটা অনেক ইজি হচ্ছে, তারা দেখে নিয়ে যেতে পারতেছে। আর এক্ষেত্রে আবার ম্যানেজমেন্টের দিক দিয়ে অনেক ভালো প্রসেসিং করা যেতে পারে আরও এর চেয়ে বেটার ওয়েতে। বিশেষজ্ঞরা বলছেন বর্জ্যের উৎসস্থল ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষ উভয়কেই সংরক্ষণের শুরু থেকে সচেতন হতে হবে। তা না হলে ভাগাড়ে নিয়ে বর্জ্য জমা করা ছাড়া আর কোনো ফল আসবে না। কোন ওয়েস্টটা কি, তার রিউজ রিকভারি ভ্যালুটা যদি আমি বুঝতে পারি তাহলে কিন্তু আমার এই জিনিসটা মিক্সড ওয়েস্ট হিসাবে আর যাবে না। ল্যান্ডের লিমিটেশন আছে, তো আমরা যদি সবই ল্যান্ড ফিলে দেই তাহলে কিন্তু এটা ঠিক সাস্টেইনেবল হলো না, এটা ঠিক ম্যানেজমেন্ট হলো না। কর্তৃপক্ষ বলছে এবছরের মে মাস থেকে বর্জ্য আলাদাভাবে সংরক্ষণে সচেতনতা কর্মসূচি পালন করা হবে। পরিকল্পনা আছে সেগ্রিগেট করব, কিন্তু সেগ্রিগেট করতে হলে আমার সেই সেগ্রিগেটেড ওয়েস্টগুলোকে এক ধরনের ওয়েস্টকে আমার এক ধরনের ম্যানেজ করতে হবে। ছাত্রছাত্রীদেরকে সম্পৃক্ত করে এবং স্কাউটদেরকে সম্পৃক্ত করে আমরা সারা বছর ব্যাপী একটা জনসচেতনতামূলক কার্যক্রম গ্রহণ করতে যাচ্ছি। ঢাকা সিটিতে দৈনিক প্রায় 7,000 টন বর্জ্য উৎপাদিত হয়। বর্জ্য সংগ্রহের শুরুতেই সঠিক পদ্ধতি অনুসরণ করা না গেলে ঢাকা সিটির বর্জ্য এরকমই মিশ্র থেকে যাবে, যা দিয়ে গ্যাস, বিদ্যুৎ বা সার উৎপাদন করা অনেক ব্যয়সাধ্য। এর কারণে বর্জ্য ব্যবস্থাপনায় পাওয়া যাচ্ছে না দেশি বিদেশি বিনিয়োগও। তাই সিটি কর্পোরেশনকে যথাযথ উদ্যোগ নেওয়ার তাগিদ বিশেষজ্ঞদের। এমআর আমিন, সময় সংবাদ, ঢাকা। ময়মনসিংহের ত্রিশালে ব্যবসায়ীদের হাক ডাকে মুখরিত হয়ে উঠেছে মাছের বাজার। দেশীয় নানা প্রজাতির মাছ কিনতে ভিড় করছেন ক্রেতারা। তবে গত এক মাসের ব্যবধানে কেজি প্রতি সব ধরনের মাছের দাম বেড়েছে 50 টাকা পর্যন্ত। ময়মনসিংহের বাজারে বেড়েছে সব ধরনের মাছের দাম। গত এক মাসের ব্যবধানে বাজারে কেজি প্রতি মাছের দাম বেড়েছে 20 থেকে 50 টাকা। নদীনালা খালবিল শুকিয়ে যাওয়ার কারণে বাজারে মাছের আমদানি কমে যাওয়ায় দাম বেড়েছে বলে জানান ব্যবসায়ীরা। মাছের বাজারে এখন একটু বাড়তি, ডাল সিজন তো
এখন আমদানি কম মাছের। হিং মাছ লইছি 700 টাকা কেজি, তেলাপি লইছি 120 টাকা, নলা লইছি 200 টাকা। মাছের দাম অনেক বেশি, আমাদের মাছ এখান থেকে কিনে নিলে বাজারে মাছের দাম অনেক কম বলে মানুষের, এই জন্য আমাদের লস হয়। এদিকে বাজারে মাছের দাম বাড়ায় দারুণ খুশি চাষিরা। বর্তমান বাজার দর অব্যাহত থাকলে এবছর ভালো লাভবান হবেন বলে জানান তারা। দাম বিক্রি ভালোই হইতেছে, মোটামুটি অন্য বছরের তো এবার ভালো হয়েছে। রুই কাতল এগুলি বিক্রি করতেছি 340 থেকে 380, 90 এরকম। এইভাবে দাম থাকলে ইনশাল্লাহ ভালো হবে, লাভবান হওয়ার সম্ভাবনা আমাদের। বাংলারও মোটামুটি ভালো দাম আছে, তবে খাদ্যের দিকে যদি সরকার একটু সুদৃষ্টি দেয় তাহলে আরো ভালো হবে। এই পাইকারি মাছের বাজারে প্রতিদিন গড়ে 50 লাখ টাকার মাছ বেচাকেনা হয়। ত্রিশালের পাইকারি মাছের বাজার থেকে হারুনুর রশিদ, সময় সংবাদ, ময়মনসিংহ। দুপুরের সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। নুসরাতকে পুড়িয়ে মারার আগেই তাকে মানসিকভাবে হত্যা করে অধ্যক্ষ সিরাজ, দাবি পরিবারের। হত্যায় আওয়ামী লীগ নেতা রুহুল আমিনের সংশ্লিষ্টতা তদন্ত চলছে, জানালো পিবিআই। সচেতনতা না থাকার কারণেই বারবার ঘটছে বড় দুর্ঘটনা। জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কাউন্সিলের সভায় প্রধানমন্ত্রী বললেন, সতর্ক থাকলেই সম্ভব দুর্যোগ মোকাবেলা। এবং ভারতে লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোটে পশ্চিমবঙ্গের 3 আসনেই সহিংসতা, আহত বেশ কয়েকজন। তৃণমূলের বিরুদ্ধে ভোট ডাকাতির অভিযোগ। এই ছিল দুপুরের সময়। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে ও সকল খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। সঙ্গে থাকুন সময়।